নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য ও পেট্রোপণ্য রয়েছে, অযথা বিভ্রান্তির কোনো কারণ নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত প্রেস প্যাকেজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশের জাটিঙ্গা লামপুর এলাকায় গত ২৬শে এপ্রিল অতিবৃষ্টিতে রেললাইন ধসে যাওয়ার কারণে বেশ কিছুদিন রাজ্যের রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয়। এ পরিস্থিতিতে আইওসিএল কর্তৃপক্ষ সড়ক পথে ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যের পেট্রোল ও ডিজেল আমদানি করেছে। পাশাপাশি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সড়ক পথে রাজ্যে আমদানি করা হয়। এ পরিস্থিতিতে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সীমিত মজুদ সাপেক্ষে রাজ্যের সর্বত্র ন্যূনতম চাহিদা পূরণের স্বার্থে গত ১ মে থেকে পেট্রোল ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রাজ্য সরকারের তরফে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই রেশনিং ব্যবস্থা বাস্তবায়নে রাজ্যের সাধারণ জনগণ যথেষ্ট সহযোগিতা করেছে। এর জন্য রাজ্য সরকারের তরফে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। বর্তমানে রাজ্যের চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। বিগত প্রতিটা বছরই আমরা দেখেছি, কম হোক বেশি হোক, এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামে, সেখানে আমরা সোনারপুর দেখেছি, আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি, মেঘালয় আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ল্যান্ডস্লাইড ঘটে, ভূমিধস ঘটে, সেখানে আটকে যায়। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি, কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিনে। বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে, সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে ২৭৫ কিলোলিটার ত্রিপুরা রাজ্যে, এবং ডিজেলের চাহিদা হচ্ছে ৩৬৫ কিলোলিটার। চাল ৭০ দিনের মজুদ রয়েছে। আমাদের মসুর ডাল ২২ দিনের মজুদ রয়েছে। আমাদের লবণ ৪৫ দিনের গুদামে মজুদ রয়েছে। আমাদের চিনি, সুগার ২৮ দিনের মজুদ রয়েছে। গম আমাদের ৭৪ দিনের মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। মন্ত্রী আরো বলেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীনে সর্বদা প্রায় ৬০ থেকে ৮০ দিনের খাদ্যশস্য মজুত থাকে। এর ফলে বিগত কিছুদিন লামডিং বদরপুর অংশে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এফসিআই কর্তৃপক্ষ রাজ্যে গণবন্টনে খাদ্যশস্য আমদানি ব্যাহত হলেও রাজ্যে গণবন্টন ব্যবস্থার উপর এর কোনো প্রভাব পড়বে না। গত ১১ মে থেকে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এফসিআই এখন পর্যন্ত ১৪৭টি রেল ওয়াগনের মাধ্যমে প্রায় ৯,১১৪টি মেট্রিক টন রাজ্যে চাল আমদানি করেছে। তাছাড়া গণবন্টনে চাল নিয়ে আরও ২১টি রেল ওয়াগন ২০ মে সন্ধ্যা নাগাদ রাজ্যে প্রবেশ করবে। এছাড়া এফসিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গণবন্টনের জন্য ৬টি রেল রেকের মাধ্যমে প্রায় ১৪,৩০০ মেট্রিক টন চাল রাজ্যে আসছে, এবং এর ফলে আগামী ৩১ মে এর মধ্যে রাজ্যে গণবন্টনের অধীনে প্রায় ৯০ দিনের চাল মজুত করা যাবে। ২০ মের তথ্য অনুযায়ী রাজ্যে গণবন্টনের অধীনে মজুত চাল রয়েছে ৫০,০৭৮ মেট্রিক টন, যা ৭০ দিনের মজুত রয়েছে। মসুর ডাল রয়েছে ২২ দিনের, অর্থাৎ মজুত রয়েছে ৪৩৪ মেট্রিক টন। ৪৫ দিনের লবণ মজুত রয়েছে, অর্থাৎ ২,৪৫৬ মেট্রিক টন লবণ রয়েছে মজুত। পাশাপাশি ২৮ দিনের ৭৭৬ মেট্রিক টন চিনি এবং ৭৪ দিনের ৭,৭৪৮ মেট্রিক টন গম মজুত রয়েছে। বর্তমানে রাজ্যের খোলা বাজারে আলু ব্যতীত সকল প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যে স্বাভাবিক রয়েছে।
গত কয়েক মাস ধরে দেশের প্রধান পাইকারি বাজারে ক্রমান্বয়ে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের রাজ্যে বর্তমানে আলুর দাম স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি রয়েছে। রাজ্যের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুত ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজ্য ও মহকুমা স্তরে গঠিত টাস্ক ফোর্সগুলি প্রতিনিয়ত অভিযান ও নজরদারি কার্যক্রম জারি রেখেছে। বিগত 6 মাসে টাস্ক ফোর্সের আধিকারিকরা সারা রাজ্যে এই ধরনের মোট 290টি অভিযান চালিয়েছে। খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স, আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজারগুলোতে আমরা রেড বা অভিযান আপনাদের চলছে। টুরিস্ট যে ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয়। তার কারণ হচ্ছে বাজারের ম্যান পাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে। তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেড বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে এঙ্গেজ রাখে, নিজেদেরকে লিপ্ত রাখে, তো প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাঘাত হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ দ্য সেম, এবং আমরা পরবর্তী সময়ে এসডিএমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকেন তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে, যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন কড়া নজরদারি রাখে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। স্যান্দন টিভি। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না করার দাবিতে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। ডেপুটেশন প্রদান করা হবে রাজ্যের মুখ্য সচিবের কাছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস ভবন থেকে ঘোষণা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্যেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নাগরিকত্ব আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ যারা ভারতে এসে বসবাস করছেন ও ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদের আবেদন ভিত্তিতে যাচাই করে নাগরিকত্ব দেওয়া হবে। সম্প্রতি এর ঘোষণা হওয়ার পরে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সুর চড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি তীব্রমথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নাম উল্লেখ না করে বলেন, সিএএ নিয়ে সরকারে মিশে যাওয়া একটি রাজনৈতিক দলের সুপ্রিমো বর্তমানে সিএএ এর সমর্থন জানাচ্ছে। তার দল খুব কায়দা করে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সাথে মিশেছে। সুপ্রিমো সামাজিক মাধ্যমে নিজের পেজে পোস্ট দিয়ে বলেছেন, এডিসি এলাকায় নাকি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না, কিন্তু জানা নেই উনার গায়ে কোন বাতাস লেগেছে। কারণ এডিসি ত্রিপুরার একটি অংশ। যখন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন তখন এডিসি এলাকার মানুষেরও চাকরি সহ ভারতীয় যেসব অধিকার রয়েছে সেসব অধিকারের উপর ভাগ বসাবে সেসব দেশ থেকে এসে নাগরিকত্ব গ্রহণ করা মানুষ। তাই সে দলের সুপ্রিমো সিএএ সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে সে দল বিজেপির দালালি করে চলেছে। বিভিন্ন সময় জনজাতিদের ওয়ান লাস্ট ফাইট, সাংবিধানিক দাবি সহ বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করেছে, কিন্তু এখন তিনি ভুলে গেছেন তার দলের জন্ম এই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে জিরানিয়া মাধব বাড়িতে আন্দোলন করে। কিন্তু কংগ্রেস এই নাগরিকত্ব সংশোধনী আইন কোনোভাবেই সমর্থন করে না। ত্রিপুরা রাজ্যের এই আইন কার্যকর হতে দেওয়া যাবে না। আদিবাসী কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহার কাছে যাবেন। তারপর গোটা রাজ্য জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলন গড়ে তুলবে। শাসক দল বিজেপি পরিচালিত সরকারের এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র ভিন দেশের মৌলবাদীদের উৎসাহিত করা, যাতে সেসব দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ও ভোটের জেতার উপক্রম করলে তার বিরোধিতা করবে কংগ্রেস, এমনটাই সাফ জানিয়ে দিলেন সুদীপ রায় বর্মন। এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের এখানে ওই সময় সিএবির এগেনস্টে নর্থ ইস্টার্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং টিএসএফ মিলে যে আন্দোলনটা মাধব বাড়িতে সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষিতেই তো এই টিপ্রা মথা নামক একটি দলের আবির্ভাব ঘটল।
এখন ওই দলের সুপ্রিম বলছে ফেসবুক পোস্টিং আজ থেকে 18 ঘন্টা আগে যে ফেসবুক পোস্টিং, ইনডাইরেক্টলি হি ইজ ট্রাইং টু সাপোর্ট দ্য সিএ ইন আওয়ার স্টেট। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, আদিবাসী কংগ্রেসের তরফ থেকে, আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই স্টেপ, এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের, চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন। আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএনএ যেন আমাদের রাজ্যে তারা না এগোয়, এবং এক্সপ্রেশন যদি দেওয়া হয় ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন 6 শিডিউল এরিয়া। এদিকে সম্প্রতি মন্ত্রী রতনলাল নাথের অপমানজনক মন্তব্য প্রসঙ্গে বলেন তিনি সাঁকো। তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন, সেটা অপ্রত্যাশিত বলে জানান। তাই সাংবাদিকদের আশা না করার জন্য জানান সুদীপ রায় বর্মন। উপরে তো রাগ অভিমান কেন, সাইকো, ইজ এ সাইকো। আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন। উনি ক্ষমা চাইবেন আপনাদের কাছে, এটুক ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো, এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন। এদিন সাংবাদিক সম্মেলন শেষে বিভিন্ন দল থেকে আগত 3 জনজাতির নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। স্যান্দন টিভি। শান্তির বাজার আর কে গঞ্জ এলাকায় 2 দিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই। শেষ পর্যন্ত ধৈর্যের হারা হয়ে জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসল মহিলারা। সোমবার সকাল থেকে গ্রামের মহিলারা বিদ্যুৎ ও জলের দাবিতে বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে পথ অবরোধে বসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শান্তির বাজার থানার পুলিশ। তখন পুলিশের মুখোমুখি হয়ে গ্রামের মহিলারা তীব্র প্রতিবাদ করে তোলে। প্রতিবাদী মহিলাদের বক্তব্য, প্রথমত তারা জলের অভাবে ভুগছে। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েতকে অবগত করা হয়েছে, কিন্তু কারোর কোনো উদ্যোগ নেই। তারপর গত 2 দিন আগে এলাকায় বৈদ্যুতিন তার ছিঁড়ে যাওয়ায় বিপাকে পড়ে গ্রামবাসী। খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের অফিসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রবিবার শান্তির বাজারে বিদ্যুৎ নিগমের কর্মীরা গিয়ে বৈদ্যুতিন লাইন সংস্কার করা যাবে না বলে জানিয়ে দেয়। সোমবার সকালে বাইখোড়া বিদ্যুৎ নিগমের কর্মীরাও গিয়ে একই কথা বলে এলাকা থেকে চলে আসে। তারপরে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেয় গ্রামের মহিলারা। তাদের আরও বক্তব্য, এই গরমে ঘরে ঘরে শিশু ও বয়স্ক সকলে অসুস্থ হয়ে পড়ছে। এখানে কারেন্ট নাই, এখানে পোস্টের মধ্যে কালকে সকালবেলা তার ফুটে গেছে গা। তারপরে কারেন্টের তার লুকাইছে, ঠিক করণের লেগে ঠিক করছে না, তারা গেছে গা, তারা টাইম নেই। ঠিক আছে, প্রশাসন তো আছে, এসডিএম আছে, ভিডিও পরিস্থিতি হইতে অসুস্থ সেকেন্ডে হয়ে যাবে, কারণ তারা বয়লারের মতো সারাদিন। আমাদের এসডিএম আছে, ভিডিও আছে, সবাই আছে। তো আমরা যাইলে কিন্তু সময়টা কি করছি, কথা বুঝছেন, কারেন্টের তারও আছে। সবাই দেখা যাওয়ার পরে তাহলে তারা কোনো এটা নেই করছে না, তাহলে আমরা তো দিয়ে লাগবো না। আপনার কারেন্ট নাই, জল তো আপনার শান্তিবাজার তো অ্যাভেলেবেল জল আছে। আপনারা যদি কইবেন পঞ্চায়েত পর আমরা গাই দিয়ে দেবো জল, একটা হোক না, জলটা হোক না, কলসি লয়ে রাখতে, কলসি আমরা জল করে দেবো, জলের লেগে জানাই, কিন্তু 2 দিন ধরে কোনো জল নাই, কোনো কারেন্ট নাই। জলের লেগে অনেক সমস্যা হয়েছিল, অনেক কিছু জানানো হয়েছে, অফিস আদালত সবাই জানানো হয়েছে, জলের কোনো ব্যবস্থা হয়েছে না। জলের লেগে বহুত কিছু করা হয়েছে আমরা, তারপর আমরা জল পাওয়া গেছে ঠিক মতন। এখন আজকে 2 দিন ধরে কারেন্ট তার ছিঁড়ে গেছে, কারেন্ট ঠিক করতে কেউ আয় না। এই বিষয় নিয়ে আপনারা কারোর জানাইছেন না? কারেন্ট অফিসের লোক আইতেছে, কালকে সন্ধ্যার সময় তারা আইয়া গেছে, তারা থাকতো না। শান্তিবাজারের লোক গেছে গা, বাইকরার লোক আইসে সকালবেলা, তারাও আইয়া ঘুরে গেছে গা, তারাও ঠিক করছে না। তাহলে আমরা ঘরে ঘরে বাচ্চা অসুস্থ হয়ে যেতেছে এই গরমে।
আশ্চর্যজনকভাবে রেল স্টেশনে এক ব্যক্তির মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার কোনোভাবে খোয়াই এলাকার ৪৪ বছর বয়স্ক জনৈক ব্যক্তি রাজু বর্মন হয়তো রেল থেকে পড়ে গিয়ে বা রেলে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। তারপর আহত রাজু বর্মনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। আমরা একটা কল পাইছি তেলিয়ামুড়া রেল স্টেশনের থেকে একটা লোক রেল থেকে পড়ে গেছে না উঠতে গিয়ে পড়ছে জানি না, দুইটার মধ্যে একটা হইব। পড়ে একজন লোক ওষুধ ব্যথা হয়েছে, তাদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে তেলিয়ামুড়া হসপিটালে। নাম জানা গেছে? নাম হয়েছে রাজু বর্মন, ৪৪ বছর। বাড়িটা বাড়ি খোয়াই। কোন দিকে যাইতে আসছিল? এটা আমরা রেলটা কোন দিকে যাইতে আসছে? রেলটা তো ওখানে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যেতেছে। কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল ৩ জনের। ঘটনা রবিবার রাতে আসাম রাজ্যের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ট্র্যাক্টর টিলা এলাকায়। কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একই সাথে ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা রবিবার রাতে আসাম রাজ্যের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ট্র্যাক্টর টিলা এলাকায়। জানা গেছে, মৃতদের মধ্যে 2 আপন ভাই সহ পার্শ্ববর্তী বাড়ির একজন রয়েছেন। মৃতরা হলেন অমিত সেন, প্রসেনজিৎ দেব ও মনোজিৎ দেব। ঘটনার বিবরণে জানা যায়, এদিন বাড়ির কুয়োর মধ্যে একটি মুরগি পড়ে যায়। এতে মুরগিটি উদ্ধার করতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হয় 3 জনের। পরে স্থানীয় পুলিশ ও এনডিআরএফ এর কর্মীদের সহযোগিতায় কুয়ো থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কুয়াত নামছে, ছোট ভাই নামছে প্রথম, এরপরে 2 নম্বরটা নামিয়ে এটা দরিয়া রাখছে। এরপরে তো দুটাই মানে কথা হইতে পারে না। এরপরে লাগা করে একটা ইয়া বাচ্চারে বাসাইতে হইয়া ওরকম ইয়ে হয়েছে, সেটাও ওরকম ডুবে গেছে। এরপরে আরো তো জানে নামছে, আমি জানি না, বাচ্চা 7 জনের মতো নামছে। এমনি কুয়াত কিতা কোনো কিছু ফুসকা করানো হয়েছিল বা মেডিসিন তো হয়েছিল না? এমনি তো তারা পরিষ্কার করছে, মুরগি একটা মারা মানে এটা পোকা হইতেছে, এটা পরিষ্কার করছে, পুরাপুরি পরিষ্কার করছে না। আজকে করবার কথা আছে, তো কালকে অর্ধেক করিয়া তো তারা গেছেন গিয়া, রাত্রে ওরকম হয়েছে। বহুত মানুষ বলে এখানে বেহুশ হয়ে গেছে আর 3 জন ইয়ে হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় মৃতদের পরিবার সহ পরিজন সহ গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এদিকে স্থানীয় পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্যান্দন টিভি। ছাত্রের বাড়ি থেকে সমস্ত নথিপত্র এনে টাকার জন্য ব্ল্যাকমেইল সংস্থার। অভিযুক্ত সংস্থার নাম গুরুকুল এডুকেশন কনসালটেন্সি ইনস্টিটিউট। এই সংস্থাটি রাজধানীর বর্দোয়ালি এলাকায় অবস্থিত। রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান। বিভিন্ন কৌশল অবলম্বন করে বহির্রাজ্যের নামি দামি কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসায় মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা। একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার 1 নম্বর ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স করানোর জন্য তার বাড়িতে গিয়ে তার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রীর প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসে আগরতলা বর্দোয়ালি স্থিত গুরুকুল এডুকেশন কনসালটেন্সি নামে এক ইনস্টিটিউটে বলে ছাত্রীর বাবার অভিযোগ। ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাবে না বলে জানিয়ে দেন। সেই অনুসারে আগরতলার বর্দোয়ালি 10 নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানে নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে, যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ 15,000 টাকা দিতে হবে। টাকা না দিলে ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না। পরে ওই ছাত্রীটির বাবা সেখান থেকে বাড়ি চলে আসে। অবশেষে আবারও সোমবার দুপুরে বর্দোয়ালি স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ 15,000 টাকা ছাড় দিয়ে অন্তত 5,000 টাকা নাকি তাদেরকে দিতেই হবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না জানায়। ছাত্রীর বাবা আকাশ মিয়া সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন,
তিনি জানান অবিলম্বে তিনি আইনের আশ্রয় নেবেন। এই ধরনের বেআইনি ব্যবসা কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না। ইহানে কি লেগেছিল? ইসলাম আমার মায়ের কাগজ আনছিল, তারা বলে নার্সিং করবো বলে আনছে। আমার কইছে 700 টাকা লাগবো, 500 টাকা দিয়ে দিছে, কইছে বাকি ইয়াটা সব করে দিবে। আচ্ছা, 500 দিয়ে দিছে তারা আর কি। এদিকে আমাদের বাড়ির থেকে গিয়ে আনছে? বাড়ি থেকে তারা নিজে গিয়ে আসছে, আমি তো বাড়িতে নাই, কাজ গেছি গা, কাজ তাই হয়নি, তারা কাগজ। তারা আপনার বাড়ি ওইখানে তারা কি করে জানে? তারা করতে মোবাইলের নাম্বার পাইয়া আমার মায়ের কাছে ফোন করছে, মায়ের অত জানে না। তারপরে তারা তার ঠিক কথা কইছে, তারা গিয়ে কাগজ যেমন কইছে আমার মায়ের জ্বালাইছে কাগজ। আচ্ছা, তো আমি একদিন এলাম, এমন তারা কয় না লেট দিলে হবে কাগজ, তারা আসি আমি কাগজ দিলে নিতাম, তারা কয় না, তারা লেবার টাকা লাগবে, ফোন লাগবে, তারা ঠিক দিলে বুকিং করতে। আপনার মায়ের কি ওইখানে পড়াইতেন না? আমি না পড়াতাম না। এখন তারা কত চাইতেছে? তারা 15,000 পাইছি, এখন লাস্ট ইয়ে হয়ে করে কইছে 5,000 টাকা দিতাম। মানে টাকা না দিলে কাগজ দিত না? টাকা না দিলে কাগজ দিতাম। আর কইছে সামনে মাসে 5 তারিখ আয়া রাস্তার। আচ্ছা, এই অফিসটা কোন জায়গাতে এখন যাইছেন? এই অফিসটা আছে বরদলি। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি মানে তারা কি ব্যবসায়ী? এটা আমার তো মনে হচ্ছে তারা ব্যবসায়ী। একটা কাকু বইয়ের দেখাইলো, তারা আর ফটো আছে, তারা বলে বছর বছর লিখবে। স্যান্দন টিভি। রবিবার বিকাল থেকে উদয়পুর মহকুমার মাতাবাড়ি এলাকায় লিটন পালের ছেলে নয়ন পাল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। লিটনের বাবা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে নিজে চুল কাটার জন্য সেলুনে যায়, তারপর বাড়িতে যায়। তার মা পড়াশোনার জন্য কিছু বকাবকি করে, এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে যায়। সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত 11টায় রাধাকৃষ্ণপুর থানায় ছুটে আসে ছেলের নিখোঁজ হওয়ার কারণ জানানোর জন্য। পুলিশ একটি মামলা হাতে নিয়ে নয়ন পালকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। নয়ন পাল 9ম শ্রেণীতে পড়াশোনা করে বলে জানায় তার বাবা লিটন পাল। চুল কাটার লেগে চুল টুল কাটতে দোকান আছে, দোকান থেকে বালতি টালটি দিয়ে বাড়ি ফাটাইছি প্রায় 2টার দিকে। বাড়ি যে ওরা খাওয়া দাওয়া করছে, তার মাঝে ছিল ইয়ার ভিতরে সেলফি একটা মিটিংয়ে, সেলফি গ্রুপটা আয়া দেখছে যে বাইরে আছে, একটু ধমক টমক দিচ্ছে আর কি, ফলাটা এরপরে 4টার পরে ওরা কোন বাড়ি গেছে, কথাবার্তা দিতে আছে, তারা একটু আড্ডা দেয় মানুষের বাড়িতে। এরপর আর মেয়েরা 8টা করা খবর। আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, সব বাড়ির সাথে যোগাযোগ হয়েছে, কারো বাড়িতে যাওয়া হয়েছে। আমার বাড়ি 2 ভাইয়ের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে, সব জায়গায় যোগাযোগ করা হয়েছে। ছেলের কোনো মোবাইল টোবাইল আসেনি? না, মোবাইল টোবাইল নেই। কি না আপনার ছেলে কি নাম? নয়ন পাল। বাড়ি কোনখানে? বাড়ি মাতাবাড়ি। আপনার কি নাম? আমার নাম লিটন পাল। এখন কি আপনি থানাতে আপনার ছেলে নিখোঁজ জারি করতে চাইছেন? হ্যাঁ। কোন স্কুলে পড়তো না ছেলে? কোন স্কুলে পড়তো? চন্দ্রপুর স্কুলে। বয়স কত ছেলে? বয়স 15 বছর আগে, 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। 6 দফা দাবি নিয়ে যুবরাজনগর আরডি ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম এর প্রতিনিধি দল। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় সহ অন্যান্যরা। তাদের দাবিগুলির মধ্যে উঠে আসে রেগা ব্যবস্থা উন্নতি সাধন করা, কারণ দীর্ঘ 7 মাস হচ্ছে রেগা ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না। এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে। তাই পুনরায় রেগার কাজ চালু করা, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করা, বিদ্যুৎ পরিষেবার উন্নতি সাধন করা বলে জানান প্রতিনিধি দলটি। দাবি রেখেছি, এটা সবাই ভুক্তভোগী ত্রিপুরাবাসী। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, যেখানে বিদ্যুৎ যাচ্ছে যদি একটু ঝড় বাদলে যায় তাহলে দেখা যায় 2-3 দিন লেগে যায় সেই জায়গাটা ঠিক করতে। এই যে একটা অবহেলা বিদ্যুতের প্রতি, একটা সাংঘাতিক অবস্থা হয়েছে। বিদ্যুৎ পরিষেবাটা মানে এত খারাপ, প্রতিদিন মানে বারবার বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অল্প ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ। এই যে বিদ্যুতের দুর্দশা চলছে ত্রিপুরায়, আমাদের ব্লক এরিয়া তো সেম ঘটনা। তো আমরা বলেছি এটা যাতে ওই ডিপার্টমেন্টের নজরে আমাদের বিডিও সাহেব যাতে নিয়ে যান এবং একটা প্রতিকার করা যায়, তার ব্যাপারে আমরা এই আলোচনাটা করছি। আর আমাদের স্বাস্থ্য পরিষেবার কথা তো বলেই লাভ নেই। আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার নেই। এখানে আমাদের রাজনগরে একটা উপস্বাস্থ্য কেন্দ্র 4 বছর আগে খোলা হয়েছিল, এখন পর্যন্ত এখানে পরিষেবাই দেওয়া সম্ভব হচ্ছে না।
সোমবার উদয়পুর কাকরাবন থানাধীন কিশোরগঞ্জ এসবি স্কুলের শিক্ষক সুজিত ভৌমিক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে কাকরাবন থানার পুলিশ। কাকরাবন থানার পুলিশ জানায়, শিক্ষক সুজিত ভৌমিকের বিরুদ্ধে পুরনো এক মামলার ওয়ারেন্ট ইস্যু হয়। তারপর থেকে পুলিশ খুঁজছিল সুজিতকে থানায় নিয়ে আসার জন্য, কিন্তু পুলিশ কিছুতেই তাকে জালে তুলতে পারছিল না। সোমবার কাকরাবন থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে কাকরাবন মোটর স্ট্যান্ড এলাকায় একটি বাইকের মেরামতির দোকান থেকে তুলে নিয়ে আসে। শিক্ষকের বাড়ি কাকরাবন থানাধীন সুরেন্দ্রনগর এলাকায়। ওনার নামে একটা এনআই অ্যাক্টে একটা নন অ্যাভেলেবল ওয়ারেন্ট আছে। ওই ওয়ারেন্টের কারণে আমরা অ্যারেস্ট করেছি। এখন তাকে আদালতে প্রেরণ করব। এখান থেকে তার ম্যাজিস্ট্রেট যা বিধান থাকে ওখান থেকে হবে। সোমবার সকাল থেকে কাকরাবন থানায় পুলিশ আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ লিটার দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য ৩০,০০০ টাকা হবে বলে জানান কাকরাবন থানার এসআই জাকির হোসেন। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আজকে অনেকদিন ধরে আমরা সোর্স এঙ্গেজ ছিল, তো আজকে সোর্স মারফত আমরা খবর পেয়েছি যে আমতলের আমির হোসেনের বাড়িতে প্রচুর পরিমাণে দেশি মদ মজুদ আছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে এনেছিল। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাকরাবন থানার অফিসার তার বাড়িতে রেড করে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলির ওজন আনুমানিক ৩০০ লিটার হবে, যেগুলি আর বাজার মূল্য আনুমানিক ৩০,০০০ টাকার মতো হবে। মদের যে বিক্রেতা আমির হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে বর্তমানে আমাদের কাস্টডিতে আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।